সাবেক ডিবি প্রধান হারুন সহ 18 পুলিশ কর্মকর্তা বরখাস্ত। জঙ্গি নাটক মামলায় জাবেদ পাটোয়ারির বিরুদ্ধে পরোয়ানা। এখন যেভাবে অগ্রসর হচ্ছি আমাদের মনে হয় আগামী প্রজন্মর ভাগ্য সংকীর্ণ হয়ে যাচ্ছে, অথচ আমাদের দায়িত্ব ছিল সেটাকে আরো প্রসারিত করা। প্রকৃতির প্রতি সদয় না হয়ে নির্দয় হচ্ছে মানুষ, বললেন প্রধান উপদেষ্টা। জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন। হাসিনা আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা দেখছে না বিএনপি। ভোটের নামে প্রহসন চায় না মানুষ। চট্টগ্রামে পিকআপ কাভার্ড ভ্যান সংঘর্ষে প্রাণ গেল 5 জনের। পাবনায় গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয়ে 2 নারীর মৃত্যু। সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ এবং ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম সহ 18 পুলিশ কর্মকর্তাকে কর্মস্থলে অনুপস্থিতির দায়ে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোববার এক প্রজ্ঞাপনে এই 18 কর্মকর্তাকে বরখাস্তের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মধ্যে 3 জন ডিআইজি, 6 জন অতিরিক্ত ডিআইজি, 4 জন পুলিশ সুপার, 4 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন খরপোশ ভাতা পাবেন তারা। সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2016 সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার ঘটনায় এই পরোয়ানা জারি করা হয়েছে। এদিন জুলাই আগস্টে চানখারপুলে মানবতা বিরোধী অপরাধের মামলায় হুমকি ও ভয়ভীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। 2016 সালের অক্টোবরে গাজীপুরের একটি বাসায় জঙ্গি নাটকের নামে হত্যা করা হয় 7 জনকে। সে সময় 830 রাউন্ড গুলি ছোড়ে সোয়াট, সিটিটিসি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, দেশের বিভিন্ন এলাকা থেকে 7 তরুণকে ধরে এনে ওই বাসায় আটকে রাখা হয়। বাহির থেকে তালাবদ্ধ করে গুলি করে হত্যা করা হয় তাদের। সোমবার এক পরিবারের আবেদনে নতুন মামলা দায়ের করলেন চিফ প্রসিকিউটর। আবেদন করেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি, সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটনের তৎকালীন কমিশনার হারুনুর রশিদ সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সাহেব সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। যে সকল জায়গা থেকে এই যুবকদেরকে বেআইনিভাবে আটক করা হয়েছিল সেখানে এবং যেখানে অপারেশনটা চালানো হয়েছে সেখানের পুলিশ কর্মকর্তাবৃন্দকে এখানে আসামি করা হয়েছে। এদিন চানখারপুলে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষীকে হুমকি ও ভয় ভীতি দেখানোর ঘটনায় হাজির হন বংশাল থানার ওসি। ট্রাইব্যুনাল তাকে বলেন, সাক্ষীর নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিতে হবে। যে কোনো সাক্ষীকে যে কোনো কর্তৃপক্ষ যদি কখনো কোনো হুমকি প্রদান করে, সেফটি সিকিউরিটি বা সম্মানহানি করার চেষ্টা করে, পুলিশ যেন তার আইনগত ব্যবস্থা যথাযথভাবে গ্রহণ করে, তার জন্য ট্রাইব্যুনাল যে কোনো আদেশ, যে কোনো সহায়তা করার জন্য প্রস্তুত আছে। এটি ট্রাইব্যুনাল ওপেন এজলাসে। সোমবার ট্রাইব্যুনালে ৫ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর একজন শহীদ আস-সাবুরের পিতা এদিন সাক্ষ্য দেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। দেশে মাছের যেমন সম্ভাবনা প্রচুর, তেমনি দুর্ভাবনাও আছে। মৎস্যজীবীরা যাতে জাতীয় বৈষম্যের শিকার না হন সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্রকৃতির প্রতি সদয় না হয়ে নির্দয় হচ্ছে মানুষ। জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এবছর মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য 16 জন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে দেয়া হয় জাতীয় মৎস্য পদক। অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ 2025। রাজধানীতে এক অনুষ্ঠানে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য 16 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হয় জাতীয় মৎস্য পদক 2025।
আমাদের জন্য প্রকৃতির একটা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, প্রকৃতির প্রতি সদয় না হয়ে নির্দয় হচ্ছে মানুষ। জানান, যথাযথ ব্যবস্থাপনার অভাবে হারিয়ে যাচ্ছে শত শত মাছের প্রজাতি। প্রকৃতির এই অবদানকে সম্মান জানাতে শিখি এবং বাংলাদেশকে প্রকৃতির প্রতি সদয় হতে শিখি এবং সকলে ঐক্যবদ্ধভাবে সেটা করি, প্রকৃতির প্রতি সদয় হওয়ার। কারণ প্রকৃতি আমাদেরকে এই সুযোগটা দিয়েছে, নাহলে এই বাংলাদেশে 18 কোটি মানুষ খেয়ে পরে শুধু বেঁচে থাকা না, এগিয়ে যাবার কোনো কথাই ছিল না। প্রকৃতি আমাদের সেই ব্যবস্থাটা করে দিয়েছে এবং আর সুযোগ সৃষ্টি করে দিয়েছে। মৎস্যজীবীরা যাতে বৈষম্যের শিকার না হন সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রকৃত মৎস্যজীবী ও জেলেদের সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় আনতে বিশেষভাবে যত্নশীল হওয়া, যাতে করে তারা অর্থনৈতিক বৈষম্যের শিকার না হন। এছাড়া সমুদ্র সম্পদের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। আহ্বান জানান, গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার। আমরা এখনো সমুদ্রের জগতে প্রবেশ করতে পারিনি। সমুদ্র আমাদের জন্য অপেক্ষা করছে তার উপহার নিয়ে। আমরা সেই উপহারটা তার কাছ থেকে আনতে যেতে পারিনি এখনো। আমাদের জানতে হবে কি কি ধরনের মৎস্য সম্পদ এই সমুদ্রের পানির তলায় আছে। আমাদের বুঝতে হবে কেন আমরা এটা পারছি না। এই খাতটি আমাদের অর্থনীতির জন্য একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারে। সরকারের লক্ষ্য সারা দেশে কার্যকর 20 থেকে 25 হাজার মাছের অভয়াশ্রম গড়ে তোলা, যাতে মাছের উৎপাদন বৃদ্ধি পায়। বর্তমানে আছে 669টি অভয়াশ্রম। পরিবেশন করার জন্য আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নীলফামারী জেলা বিএনপি নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি কথা বলেন। তিনি সেখানে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এর আগে প্রশাসন থেকে সরিয়ে দিতে হবে আওয়ামী লীগের ক্যাডারদের। তিনি দাবি করেন, পিআর পদ্ধতির জন্য জনগণ এখন প্রস্তুত নয়। যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ রয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নে আসন্ন ডাকসু নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার আশাবাদ জানান রিজভী। একমাত্র তাদের ক্রাইটেরিয়া ছিল উত্তীর্ণ হওয়ার, চাকরি পাওয়ার। সে ছাত্রলীগ করে কিনা, সে যুবলীগ করে কিনা, সে আওয়ামী লীগ করে কিনা, এইভাবেই তারা প্রশাসন সাজিয়েছিল। এরা যদি পোলিং এজেন্ট হয়, পোলিং অফিসার হয়, প্রিজাইডিং অফিসার হয়, তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে? আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। ভোটারদের এই অধিকার খর্ব হয়েছে গত 15 বছরে। সেই কালো অতীত থেকে বেরিয়ে এবার পেশি শক্তিহীন ভোট কেন্দ্রে যেতে চান সাধারণ মানুষ। এজন্য সব দলের জন্য সমান সুযোগ এবং ভোটারের নিরাপত্তা চান তারা। মারুফ চুন্নুর তোলা ছবিতে আশরাফুল আলম আকাশের রিপোর্ট। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। সমস্যা আছে, আমি দেশের বাংলাদেশের নাগরিক, আমার অধিকার আছে। তো এরকম ব্যবস্থা, সুব্যবস্থা নাই তো আমাদের বাংলাদেশে। নিজের ভোটটা পছন্দের প্রার্থীকে দিতে না পারার যে আক্ষেপ সাধারণ মানুষের, সামনের নির্বাচনে তা কি ঘুচবে নাকি আবারও মঞ্চস্থ হবে ভোটের নাটক, সেই প্রশ্নের ঘোর কাটেনি তাদের। আওয়ামী লীগ সরকারে ফিরে যান, ওই নির্বাচনগুলো এলো ড্রামা, শুধু ড্রামা ছাড়া আর কিছুই না। মোট কথা, যে আসবো দেশের জন্য উন্নয়ন কর। নির্বাচন যদি সুন্দর, নম্র, ভদ্র হয়, বিষয়টা তো বুঝতে জানি না, কথা আমি বুঝতে পারতেছি, সুস্থ হয়, বেজাল না হয়, যদি গ্যাঞ্জাম না হয়, বিশৃঙ্খলা না হয়, অবশ্যই ভোট কেন্দ্রে যাবো, অবশ্যই ভোট দেবো। জাল ভোট কেন্দ্র দখল আর খুনোখুনি, গত 3টি জাতীয় নির্বাচনের যে চেহারা ভোটারদের মানসপটে, আসছে নির্বাচনে তা পুরোপুরি বদলাবে, এখনও সে আস্থা রাখতে পারছে না তারা।
নির্বাচন নিয়ে তো চিন্তা অত করি না, তবে নির্বাচন হলে ভালো হয়। সার, বীজ, কীটনাশক ওষুধ এগুলো দিবে, কৃষির উপকরণ যেগুলো আছে সেগুলি সরঞ্জাম কৃষকের মধ্যে বন্টন করে দিব সুস্থভাবে। এটা তো আসলে গণতান্ত্রিক দেশ না, খাতাগুলোর মধ্যে লেখা আছে গণতান্ত্রিক বাংলাদেশ। আমার তো এমন সরকার চাই তার ভিতরে লেখা থাকে গণতান্ত্রিক দেশ। নির্বাচনী ডামাডোলে আবারও ঝড় উঠছে চায়ের কাপে। আড্ডায় আলাপে চলছে প্রত্যাশা আর বাস্তবতার ব্যবচ্ছেদ। তাই এবার রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা আর প্রার্থীদের স্বচ্ছতা আতসী কাজ দিয়ে দেখতে চান ভোটাররা। সেই ৭১ সালের পর থেকে আসলে রাষ্ট্রর এই যে যারা নির্বাচিত জনপ্রতিনিধি বা সরকারের কাছ থেকে জনগণ কিছুই পায় নাই, বরং জনগণের কাছ থেকে তারা লুটপাট চালাইছে। নির্বাচনের মতো যদি নির্বাচন হয়, ভালো মানুষগুলো যদি জনপ্রতিনিধি হয়, তাহলে পুরো সিস্টেমটাই কলাপস করবে। দেশের মানুষ, সাধারণ মানুষ যেভাবে একটা দেশকে চায়, তারা সেভাবে এই দেশটা গড়ে তুলতে পারবে। এই মুহূর্তে নির্বাচন হলে পরে প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে হানাহানি, কাটাকাটি, মারামারি হবে। প্রশাসন যদি ঠিক না হয় তাহলে পরে সুষ্ঠুভাবে কোনো নির্বাচনই করতে পারবে না এই সরকার। ইলেকশন হচ্ছে সবাই মিলে। নির্বাচনকে সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে হলে সব দলের অংশগ্রহণ আর লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন ভোটাররা। সেই সাথে নিশ্চয়তা চান ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফেরার। 100% ফেয়ার, উৎসব মুখর এবং ভালো নির্বাচন, যেটা নাকি মানুষ ভোট দিতে পারে, এবং প্রশ্নবিদ্ধ না হওয়ার জন্যই সব দলকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। ইন্টারিম গভর্নমেন্ট তো ধরেন সব সিদ্ধান্ত নিতে পারছে না, তো আমি মনে করি নির্বাচিত সরকার আসা প্রয়োজন। নির্বাচনের 1 মাস বা 2 মাস আগে আমাদের দেশের লইং ফোর্স সরকারের আচরণবিধি বলে দিবে যে আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারবো কি পারবো না। ভোটকে নোট বানানোর মেশিন আর ক্ষমতাকে শোষণের হাতিয়ার, এই মঞ্চ থেকে বেরিয়ে নতুন ভাবনায় দেশ করবে নতুন কোনো সরকার। নতুন বাংলাদেশে সেই প্রত্যাশাটুকুই রাখছে সাধারণ মানুষ। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। দর্শক, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বরিশাল থেকে সহকর্মী কাউসার হোসেন রানা আমাদের সাথে যোগ দিয়েছেন। রানা, ইন্টার্ন চিকিৎসকরা কি দাবিতে তাদের কর্মবিরতিতে আজকে করছেন তারা? হ্যাঁ শরীফ, আপনি জানেন যে গত প্রায় 22-23 দিনের বেশি হয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবা সংস্কারের দাবিতে আন্দোলন করে যাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় এখন এই মুহূর্তে সেই আন্দোলনের অংশ হিসেবে বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে স্বাস্থ্য সংস্কার আন্দোলনের যারা কর্মী রয়েছেন, বিক্ষোভকারীরা রয়েছেন, তারা এখন বিক্ষোভ করছে। এর আগে গতকাল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা বিক্ষোভ করেছিল। সেখানে শিক্ষার্থী যারা ছিলেন তাদের মধ্যে এবং হাসপাতালের যারা কর্মী ছিলেন তাদের ভিতরে উস্কানি দেওয়ার অভিযোগ এনে ইট পাটকেল নিক্ষেপের মতন ঘটনা ঘটে। তো সেই ঘটনায় যারা সেই ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় হাসপাতালের চিকিৎসক এবং কর্মচারী আহত হয়েছে বলে তারা অভিযোগ করেছেন হাসপাতালের কর্মচারীরা। তো এই অভিযোগের প্রেক্ষিতে হালমার ঘটনার বিচার দাবিতে ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন মেডিকেল কলেজের সেই হাসপাতালে তারা কর্মবিরতি শুরু করেছেন গতকাল বিকাল থেকে, এবং সেই কর্মবিরতি কার্যক্রম অব্যাহত তারা রেখেছে। পাশাপাশি হাসপাতালের যত চিকিৎসক রয়েছে, যত নার্স রয়েছে এবং কর্মচারীরা রয়েছে তারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে এবং বেলার 1টার সময় তারা হাসপাতালের সামনে মানববন্ধন করেছে। তো তারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে জানিয়েছে যতক্ষণ পর্যন্ত যদি 48 ঘন্টার ভিতরে হামলাকারীদের বিচার না করা হয় বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হয় এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করা হয় তাহলে তারা 48 ঘন্টা পর কর্মবিরতির মতন কর্মসূচিতে যেতে পারে। তো এখন পর্যন্ত পরিস্থিতি এমন যে শেরেবাংলা মেডিকেল কলেজে একদিকে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছে, আরেকদিকে চিকিৎসক কর্মকর্তা, কর্মচারী, নার্স যারা রয়েছে তারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। এদিকে স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আন্দোলন করছে ছাত্র শিক্ষার্থীরা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের, এবং তারা বলছে তাদের উপরেও হামলার ঘটনা ঘটেছে, সেই হামলার ঘটনার বিচার তারা দাবি করছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। শরীফ রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন। এদিকে কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করেছে রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকরিচ্যুত শিক্ষকরা। সকালে উখিয়ার কোটবাজার এলাকায় অবরোধ শুরু করেন তারা, পরে অবস্থান নেন কক্সবাজার টেকনাফ মহাসড়কে। তাতে ব্যাহত হয় যানবাহন চলাচল, দুর্ভোগে পড়েন যাত্রী এবং পথচারীরা। আন্দোলনকারীদের অভিযোগ, বিনা কারণেই ছাঁটাই করা হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত 1250 জন শিক্ষককে। তারা দাবি জানান অবিলম্বে তাদের চাকরিতে পুনর্বহালের।
পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। খবরে চট্টগ্রামে পিকআপ এবং কাভার্ড ভ্যান সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন, আর এতে আহত হয়েছেন 3 জন। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর 4:30টার দিকে সিটি গেট এলাকায় এই সংঘর্ষটি হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক এবং 3 যাত্রী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। এদিকে পাবনায় ভাঙ্গুড়া পৌর সদরের সাহেবপাড়া এলাকায় গাড়ি চাপায় অজ্ঞাতনামা 2 নারী নিহত হয়েছেন। এছাড়া মাদারীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এক ইমামের মৃত্যু হয়েছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সহকর্মী আহমেদ সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সোহাগ। শরীফুল, আমরা এখন যেখানে উপস্থিত আছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাকসু নির্বাচনের জন্য শিবির সমর্থিত একটি পূর্ণ প্যানেল কিন্তু মাত্রই মনোনয়নপত্র সংগ্রহ করে তারা এখন ব্রিফ করছে। এর আগে আজকে সারাদিনে প্রায় 28 জন প্রার্থী বিভিন্ন পদে ডাকসুর কেন্দ্রীয় সংসদে নির্বাচনের জন্য তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছিল। আজকে দুপুর 12টা পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, সেই তথ্য মতে এই 6 দিনে প্রায় 153 জন শিক্ষার্থী প্রার্থী যারা আছেন, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে আপনাদেরকে বিভিন্ন সংগঠনের দাবির ভিত্তিতে যেহেতু 6টি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল, সেটা কিন্তু বাড়িয়ে এখন 8টি ভোট কেন্দ্র করা হয়েছে, যেন সাধারণ শিক্ষার্থীরা নিরাপদে ভোট গ্রহণ করতে পারে। আজ সারাদিনে আমরা জানি যে যারা হেভিওয়েট প্রার্থী আছেন, যারা হেভিওয়েট প্রার্থী আছে তারা কিন্তু দেখতে পাচ্ছে যে আজকে সবাই অংশগ্রহণ করছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখছেন যে এখন এখানে ব্রিফ করছে হচ্ছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাদ্দাম হোসেন। আমরা সরাসরি একটু এখন ব্রিফে যাব। এ পর্যায়ে ডাকসু প্যানেল আপনাদের সামনে বাকি পদগুলো ঘোষণা দেওয়ার জন্য যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে তাদের নাম ঘোষণা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি SM ফরহাদ ভাইকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে যারা দাঁড়িয়েছি আমাদের পরিচয় একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যেমন আবার প্রত্যেকের আলাদা আইডেন্টিটি আছে। কেউ কেউ কোনো ছাত্র সংগঠনের দায়িত্বশীল, কেউ কেউ অ্যাক্টিভিস্ট, কেউ কারো অন্য কন্ট্রিবিউশন, এক একজনের এক এক ডাইভার্সিটি আছে। আজকে এই আমরা যারা প্রার্থিতা ফর্ম উত্তোলন করেছি তারা প্রত্যেকে মিলে একটি সম্মিলিত জোটের মধ্য দিয়ে আমরা অংশগ্রহণ করছি। ডাকসু নির্বাচনের সবশেষ জানাচ্ছিলাম আপনাদের। সময় হলো আরো একটা বিরতি নেওয়ার, ফিরছি একটু পর আরো খবর নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।